সফটওয়্যার টেস্টিং প্রিন্সিপালস, এটা খুব রেয়ার একটা টপিক এবং এটা খুব রেয়ারলি পড়ানো হয়, মানে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সে খুব রেয়ারলি পড়ানো হয়। কিন্তু এই প্রিন্সিপালটা যে বুঝবে, এখানে সম্পূর্ণ বলে না যে তোমার লজিক্যাল ডিসকাশন গুলো খুব যুক্তিসঙ্গত হয়, সবসময় তুমি খুব ভালো লজিক দেখাতে পারো। এটার কারণটা কি? এই প্রিন্সিপালটা জানতে হবে, এই টেস্টিং এর প্রিন্সিপালটাই মাথায় ঢুকাই ফেলতে হবে। আজকে আমরা হাসতে হাসতে খেলতে খেলতে একটু টেস্টিংটা দেখি। ফার্স্টে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, দ্য গোল অফ টেস্টিং ইজ টু ফাইন্ড ডিফেক্টস বিফোর কাস্টমার্স ফাইন্ড দেম আউট। এখানে একটা গল্প দিচ্ছে কি, যে সেলস রিপ্রেজেন্টেটিভ বা গাড়ির দোকানে, মানে গাড়ি কিনতে গিয়েছে একজন, মানে গাড়িটা দেখতে আসছে শোরুমে। তো সেলস রিপ্রেজেন্টেটিভ বলতেছে, দিস কার হ্যাজ দ্য বেস্ট পসিবল ট্রান্সমিশন and brake and accelerates from 0 to 80 mile per hour in under 20 seconds. Also said the car is complete. You just need to paint it. Remember it. কি বলতেছে? যে তোমার গাড়ি পুরোটা কমপ্লিট আছে, তোমার খালি রং করে নিতে হবে। আচ্ছা, তারপরে আবার কাস্টমার বলতেছে, ওয়েল দ্যাট মে বি ট্রু, হতে পারে সেটা সত্য, বাট আনফরচুনেটলি it accelerates even faster when I press the brake pedal. তাহলে কি হচ্ছে, যখন আমি ব্রেক প্যাডেলে পাড়া দিচ্ছি তখনই এটার এক্সিলারেশন ফাস্টার হচ্ছে। তাহলে এখানে কি হইলো ঘটনাটা? টেস্ট প্ল্যানে এখানে কি বলছে, আওয়ার জব কি হওয়া উচিত? তাহলে বলতেছে গাড়ি আমার কমপ্লিট, তোমার রং করে নিতে হবে। কাস্টমার বলতেছে, ভাই তোমার গাড়ি তো সুন্দর, ঠিক আছে মানলাম, কিন্তু আমি ব্রেক প্যাডেলে যখন পাড়া দিচ্ছি তখনই একমাত্র এটা ফাস্টার কাজ করতেছে, যেখানে ব্রেক করার কথা। তার মানে এটা টেস্ট করা হয়নি প্রপারলি, এক নাম্বার। দুই নাম্বার হলো ইনকমপ্লিট, পেইন্ট করা হয়নি। এই বিষয়টাই নিচে বলা হচ্ছে। টেস্ট প্ল্যান কি হওয়া উচিত তাহলে এই ক্ষেত্রে? আওয়ার জব ইজ টু গিভ এ কমপ্লিট কার টু দ্য কাস্টমার and not ask the customer to paint the car. অর্থাৎ অ্যাজ এ কিউএ আমি কোনোদিনই বলবো না, ভাই আমার তোমার প্রোডাক্ট রেডি, তুমি এটা পেইন্ট করে নাও, তুমি ডিজাইন করে নাও। এটা বলা সম্ভব না। তুমি কালার চেঞ্জ করে নাও, এটা সম্ভব না। আমার কিউএ তে এমন ভাবে কাজ করতে হবে, টেস্ট করতে হবে যেন কাস্টমারকে ওই পেইন্টের কথা বলা না লাগে, অর্থাৎ প্রায়র টেস্টিং শেষ হয়ে যেতে হবে। তাহলে দ্য গোল অফ টেস্টিং ইজ টু ফাইন্ড দ্য ডিফেক্টস বিফোর কাস্টমার ফাইন্ডস। তার মানে কাস্টমার ওই ডিফেক্টটা পাওয়ার আগেই আমার এই ডিফেক্টটা টেস্টিং এন্ডেই ডিটেক্ট করতে হবে। এটাই হচ্ছে টেস্টারের সাকসেসের সবচেয়ে বড় মানে মানে কি বলে অন্তর্নিহিত সত্য। And if our intent is to make sure the car works as expected without any major problem, remember কার মানে as expected কাজ করবে কিন্তু without any major problem, then we should ensure that we catch and correct all the defects in the car ourselves. This is the fundamental objective of testing. তার মানে আমি অবশ্যই, যদি আমি আমার মেন্টাল টেস্টিং এর আমি একটা সত্য কথা বলি, আমরা টেস্ট করি যখন, তখন আমি এমন একটা মোটিভেশন নিজের ব্রেনে নেই যে আমি এর মধ্যে ঢুকবো, এর প্রত্যেকটা চুল চিরা টেস্টিং করে বের করবো, এমনকি টাইপো টেস্টিং গুলো আমি ধরবো। ছোট্ট একটা মানে টেক্সটের ভুলটাও আমাকে ধরতে হবে এমন ভাবে যেন এইটা ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট না হয়। ক্লিয়ার সবাই এই জায়গাটায়? যে ফাইন্ড দ্য ডিফেক্টস বিফোর কাস্টমার ফাইন্ড দেম আউট। স্লাইড ক্লিয়ার? মজা না? আচ্ছা, মানে এটাই হচ্ছে ডিটেকশন অফ বাগস। এক্স্যাক্টলি, এগুলোকেই সেন্সে ঢুকাতে হবে এখন থেকেই। টেস্টিং এর সেন্স তৈরি করতে হবে এইভাবে করে। এটা সেন্স তৈরি করার জন্য এইভাবে সেন্সিবল ক্লাসটা নিচ্ছি আমি। তারপর হচ্ছে এক্সহস্টিভ টেস্টিং ইজ নট পসিবল। রিমেম্বার ইট, প্রোগ্রাম টেস্টিং ক্যান অনলি শো দ্য প্রেজেন্স অফ ডিফেক্ট, নেভার দেয়ার অ্যাবসেন্স। এক্সহস্টিভ টেস্টিং কখনোই সম্ভব না। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে কি, টেস্টিং এভরিথিং উইথ অল পসিবল কম্বিনেশনস অফ ইনপুট and conditions is highly impossible. Example কি দিছে, in a page there are 15 input fields. যদি একটা পেজে 15টা ইনপুট ফিল্ড থাকে,
ইচ হ্যাভিং 5 পসিবল ভ্যালুস, প্রত্যেকের যদি 5টা করে পসিবল ভ্যালু থাকে, দেন টু টেস্ট অল দ্য ভ্যালিড কম্বিনেশনস, একটা বিশাল সংখ্যা, যেটা মানে টেস্ট হুইচ অ্যারাউন্ড টেক অ্যারাউন্ড 45,000 ইয়ার। ওরা ক্যালকুলেট করে দেখছে মানে 4,500 বছর লাগতে পারে এই একটা পেজ টেস্টিং করতে, মানে সরি 45,000 বছর লাগবে একটা পেজের এই 15টা কম্বিনেশন টেস্ট করতে। সো এই ধরনের এক্সহস্টিভ টেস্টিং ইজ নট পসিবল। সেই ক্ষেত্রে যেটা ওরা বলতেছে যে তুমি টেস্ট করো, এখানে এই যে গ্রাফিকে এখানে বলা আছে ইফ দেন এলস, হ্যাঁ, এই যে ইফ দেন এলস, ইফ দেন এলস, এটা কিন্তু আমরা অনেকে পড়ছি, ইফ দেন এলস, ঠিক আছে। দেয়ার আর মেনি পসিবল পাথ, সিলেক্টিভ টেস্টিং, অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার টেস্টিং। এখানে লুপে আমার গিয়ে দেখা গেল 20x, তো আমি তো অল পসিবল পাথ টেস্ট করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, বেস্ট পসিবল শর্টেস্ট পাথ বা শর্টেস্ট বা অপটিমাম ওয়েতে চিন্তা করতে হবে যে আমি অ্যাটলিস্ট ডেটা গুলাকে এমন ভাবে সিলেক্ট করবো অ্যাটলিস্ট যেন মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হিসেবে সে ডেলিভারেবল হয়। গত ক্লাসে আমি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট পড়াইছিলাম, রাইট, গতদিন। সেই মিনিমাম ভায়াবল প্রোডাক্টের জন্য মিনিমাম টেস্টিং করতে হবে এমন ভাবে যেন অ্যাটলিস্ট সবগুলো পসিবল পাথে মিনিমাম একটা দুইটা মানে ডাটা ইনপুট দিয়ে আমি টেস্ট করে অন্তত পক্ষে যেন ফাংশনালিটিটা যেন ব্রেক না হয় সেই ধরনের টেস্টিং আমাকে কমপ্লিট করে দিয়ে আসতে হবে। কিন্তু এক্সহস্টিভ টেস্টিং কিছুটা অ্যালগরিদমের মতো, অ্যালগরিদমিক অল পসিবল পাথ আমার টেস্টিং করতে গেলে কিন্তু ওটা আমার অটোমেট করতে হবে, এটা ম্যানুয়ালি কখনোই সম্ভব না। এটা আমার 45 বছর মানে 45,000 বছর আমি কিভাবে আমি একটা ইয়া করব, এটা 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 ব্যাপারটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মতো, এটা নিজেরই কোনো হ্যাঁ 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 এক্স্যাক্টলি। তো এক্সহস্টিভ টেস্টিং ইজ নট পসিবল। সো উই মাস্ট হ্যাভ টু থিঙ্ক বেস্ট ডেটা যে এই এই মিনিমাম এতগুলো ডেটা সেট আমি রেডি করে দিব, এই ডেটা সেটের মধ্যে টেস্ট করলে অ্যাটলিস্ট সবগুলো ফাংশনালিটির মিনিমাম টেস্টিংটা হয়ে আসবে। এইটুকু করলে মানে মোটামুটি ফাংশনালিটি কমপ্লিট করা সম্ভব, এটি হচ্ছে এর মূল মন্ত্র। তারপরে আমরা আসি, টেস্টিং অ্যাপ্লাইজ all through the software life cycle and is not an end of cycle activity. প্রাইস অফ বাগি কোড, প্রাইস অফ বাগি কোড সম্পর্কে কি বলতেছে? প্রাইস অফ বাগি কোডের ক্ষেত্রে আমরা দেখি, ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা এসডিএলসি, টেস্টিং অ্যাক্টিভিটিস should start as early as possible, should be focused on defined objectives. What if there is an error while gathering requirements, which is the basis for next phase, that would result in loss? তার মানে যখনই আমার প্রায়র ফেজে কোনো একটা বাগ আছে, সেইটাকে আমার আর্লি টেস্টিং এর মাধ্যমে ইমিডিয়েটলি সেটাকে রিজলভ করলে আমি লো কস্ট এডিশনে আমি এই সফটওয়্যারটা ডেলিভারিতে নিয়ে যেতে পারবো। কিন্তু যখনই আমি দুই একটা করে বাগ ছেড়ে দিলাম আর সেটা পরবর্তী ফেজে চলে গেল, ধরতে পারলাম না, তখন এটা কিন্তু ড্রামাটিক্যালি ইনক্রিজ করে একটা বিশাল অ্যামাউন্টের ফেলিউর কন্ডিশনে নিয়ে যেতে পারে। এখানে কশন বা সাবধানতা বলা হচ্ছে, অর্গানাইজেশন ইনকার্স এক্সট্রা এক্সপেন্সেস ফর পারফর্মিং এ রং ডিজাইন বেসড অন দ্য রং রিকোয়ারমেন্টস। কখনো কখনো অর্গানাইজেশন রং রিকোয়ারমেন্টের উপরে বেস করে রং ডিজাইন করে ফেলে, এই ধরনের ক্ষেত্রে এই ধরনের বড় প্রবলেম তৈরি হয়। সুতরাং এটা যেন না হয় এই সাবধানতাটাই অর্গানাইজেশনকে দেয়া হচ্ছে। তারপরে আরো কি, ট্রান্সফর্মিং দ্য রং ডিজাইন ইনটু রং কোড ডিউরিং দ্য কোডিং ফেজ। যখন আমার ডিজাইন ভুল হয়ে গেছে, এরপরে যদি সেটা কোডের মধ্যেও ঢুকে যায়, তখন আমার এটা আরো বৃদ্ধি করে ফেলবে। তারপরে কি আসতেছে, টেস্টিং টু মেক শিওর দ্য প্রোডাক্ট কমপ্লাইজ উইথ দ্য রং রিকোয়ারমেন্ট। এরপরে কোড ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এইবার আমি টেস্টও করতেছি রং রিকোয়ারমেন্টের উপরে, তাহলে এইটার খরচ আরো বেড়ে গেল। রিলিজিং দ্য প্রোডাক্ট উইথ দ্য রং ফাংশনালিটি, এইবার এটারে থামায় কি, মানে ফেলুর মানে একবারে লাল বাতি জ্বলে গেল,
ওই যে লাস্টেরটা দেখাচ্ছে একদম রাইট সাইডে, এইটা হচ্ছে সেই লাস্ট কন্ডিশন, রিলিজ হয়ে গেছে এবং সে হিউজ অ্যামাউন্টে ফেইলিউর দেখাই দিল যে এই সফটওয়্যার পুরো মার্কেটেই, পুরো সফটওয়্যারের ইয়াটাই মার্কেট থেকে ব্যান হয়ে গেল। এটা হইতে পারে, এটা হইতে পারে। যেমন আমি এর আগে একটা ইয়েতে স্যামসাং এর একটা কার্ডিওলজির যে করোনারি মানে যে ব্লকটা করে, হ্যাঁ সিএজি করে, সিএজি ওই টেস্টিং এর একটা সফটওয়্যারের কিছু এক্সট্রা ইয়ে নিয়ে আমি একটা সফটওয়্যারের ইয়েতে ছিলাম। তো ওরা বললো যে ইউএস এর মার্কেটে ওই মানে ওই প্রোডাক্টটাকে ব্যান করে দেওয়া হয়েছিল। তো এই ব্যান খাওয়ার কারণ ছিল ওরা কোয়ালিটিটা ধরে রাখতে পারে, এবং যে ওরা যে বুস্টিং বা জুম মানে জুম ভার্সনটা দিয়েছিল সেই জুমটা ফেলিউর হয়েছিল, ফলে ইউএস এর মার্কেট থেকে ওটা ব্যান করে দেওয়া হয়েছিল যে এদের পারফরমেন্স ভালো না। এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, এই জন্যই এই সাবধানতাগুলো মেনটেন করতে হবে। টেস্ট প্ল্যান, স্মলার দ্য ল্যাগ টাইম বিটুইন ডিফেক্ট ইনজেকশন অ্যান্ড ডিফেক্ট ডিটেকশন, যতটা সম্ভব খুব দ্রুত ডিফেক্ট ইনজেক্ট হওয়ার সাথে সাথে ডিফেক্ট ডিটেকশন করা সম্ভব। লেসার দ্য আননেসেসারি কস্ট, তত বেশি আননেসেসারি কস্ট লেস করা সম্ভব। এসেনশিয়াল টু ক্যাচ দ্য ডিফেক্টস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং যত মানে ডিফেক্টটা যত আর্লি সম্ভব ধরতে হবে, তবেই আমরা ভালো প্রোডাক্ট মানে লো কস্ট এডিশনে আমরা মার্কেটে দিতে পারবো। এরপরে আমরা যাই হচ্ছে পরেরটাতে, আন্ডারস্ট্যান্ড দ্য রিজন বিহাইন্ড দ্য টেস্ট। এখানে একটা গল্প আছে, গল্পটা আমি শর্ট করে বলি। হ্যাঁ, এ সেইন্ট স্যাট মেডিটেটিং, একজন মানে সাধু উনি মেডিটেট করতেছে। একটা বিড়াল, ক্যাট ওয়াজ প্রাউলিং অ্যারাউন্ড হিজ ওয়াজ ডিস্টার্বিং হিজ কনসেন্ট্রেশন। একটা বিড়াল এসে বারবার ম্যাও ম্যাও করে। তো উনি কি করলো, সবাইকে বললো এই বিড়ালটাকে বেঁধে রাখ যেন ডিস্টার্ব না করে। এইভাবে করে সে প্রত্যেক দিন বিড়ালটাকে বেঁধে রাখে, বিড়ালটাকে বেঁধে রাখে, বিড়ালটাকে বেঁধে রাখে। তো এখন ওনার যে শিষ্য সবাই বুঝে গেল যে এই বিড়ালটাকে বাইধা রাখাটা হচ্ছে ইটস এ পার্ট অফ কনসেন্ট্রেশন বা মেডিটেশন। তো হঠাৎ করে একদিন বিড়াল আর আসে নাই। তো বিড়াল যখন না আসছে তখন সাধু বলছে তোমরা মেডিটেশন করবো, আমি এখন মেডিটেশন করব। তো বলছে যে কিভাবে মেডিটেশন করবে, মেডিটেশন করতে হলে তো আমাদের একটা বিড়াল লাগবে, ওটা আইনা বাইন্ধা রাখা লাগবে, তারপরে মেডিটেশন শুরু হবে। তাহলে কি হলো, সবাই ইউজ টু হয়ে গেছে, যেটা দেখতে দেখতে তারা ভাবতেছে দিস ইজ দ্য পার্ট অফ দ্য মেডিটেশন, মানে বিড়ালটাকে বাইধা রাখাটাই মেডিটেশনের পার্ট হয়ে গেছে। মানুষকে বলে না যে ক কইতে তুমি গ শুনছ। তো মেডিটেশনে এই যে ভুলটা হচ্ছে যে ছাত্ররা ভাবতেছে যে বিড়াল বাইধা রাখতে হয় মেডিটেশন করার জন্য, কিন্তু বিড়ালটাকে বাইধা রাখছে হচ্ছে ডিস্টার্ব না করে যেন। বিড়াল আজকে আসে নাই, তার মানে আজকে আরো ভালো মেডিটেশন হওয়ার কথা। তার বদলে কি হচ্ছে, ওরা ভাবতেছে যে বিড়াল নাই দেখেই মেডিটেশন হবে না। এই জন্য কি কি সাজেশন দিয়েছে, নোয়িং হুইচ কোড পাথস শুড বি এক্সারসাইজড ফর এ গিভেন টেস্ট এনাবলস মেকিং নেসেসারি চেঞ্জ টু এনশিওর দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট পাথস আর কাভার্ড। তার মানে আমার অ্যাপ্রোপ্রিয়েট পাথগুলাকেই কভার করতে হবে, যেটা আমার নেসেসারি না সেটাকে আমার ধরা যাবে না। Knowing the external functionality of what the product should do, we design black box testing. Remember, you are going to be a black box tester. First, a good black box tester will become a good automation tester. So black box testing mandatory is the first pillar of your testing life cycle. Integration tests are used to make sure that different components fit together. ইন্টিগ্রেশন টেস্টিং এমন ভাবে করতে হবে যেন প্রত্যেকটা কম্পোনেন্ট ফিট করে একটা আরেকটার সাথে। ইন্টারন্যাশনালাইজেশন টেস্টিং ইজ ইউজড টু এনশিওর দ্যাট দ্য প্রোডাক্ট ওয়ার্কস উইথ মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস ফাউন্ড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ যখন এটা আমি বিভিন্ন কান্ট্রির জন্য তৈরি করব ইন্টারন্যাশনালি,
তখন আমার মাল্টিপল ল্যাঙ্গুয়েজের জন্য এটা সাপোর্টিভ হতে হবে। তারপরে হচ্ছে রিগ্রেশন টেস্টিং ইজ ডান টু এনশিওর দ্যাট চেঞ্জেস ওয়ার্ক অ্যাজ ডিজাইন, ডু নট হ্যাভ এনি আনইনটেন্ডেড সাইড ইফেক্ট। সাধারণত ফুল রিগ্রেশন টেস্টিং করা হয় একটা কমপ্লিট ডেভেলপড প্রোডাক্টের উপরে, কারণ যখনই একটা ডেভেলপ প্রোডাক্টের নতুন কোনো চেঞ্জ আসে তখন তাকে আবার সব ফাংশনাল এবং নন ফাংশনালিটি টেস্ট করতে হয়। রিগ্রেশন টেস্টিং ইজ দ্য টেস্টিং ওয়্যার we will cover all kinds of functional and non-functional testing. So remember it, যে আমরা আজকে থেকে আননেসেসারিলি এমন কিছুকে ভাববো না যেটা আমার এই ফাংশনালিটির অন্তর্ভুক্ত। আমাদের এই আইডেন্টিফিকেশন গুলো এখন থেকেই ভাবতে হবে। কিভাবে আমি আইডেন্টিফাই করবো যে এই ফাংশনের সাথে এটা ইন্টিগ্রেটেড না, তো তাহলে কেন আমি বলবো যে ওইটাকে ফিক্স না করলে এটা ঠিক হবে না? আমি তখনই বলবো যখন আমি জানবো ওইটার একটা ভ্যালু এখানে হিট করতেছে। এই বিষয়গুলো, এই কানেকশন গুলো সাধারণত ব্যাক এন্ড আর্কিটেকচারে করা হয়, ওখানে প্রাইমারি কি ফরেন কি কানেক্টিভিটি দিয়ে। তো এই জিনিসগুলো আর্কিটেকচারাল এই কানেকশন গুলো আমাদের জানতে হবে কিছু কিছু টেস্টিং এর ক্ষেত্রে। সাধারণত সিআরএম টেস্টিং করতে গেলে এই ধরনের আর্কিটেকচার ইয়াগুলো জানতে হয়। মাল্টিপল অ্যাডমিন প্যানেল টেস্ট করতে গেলে, মাল্টিপল লগ ইন প্যানেল টেস্ট করতে গেলে এই ধরনের সিচুয়েশনে আমরা সাধারণত দেখবো যে কোনটা কার জন্য নেসেসারি, এখানে অনেক ইন্টিগ্রেশন থাকে। তারপরে আমরা যাই টেস্ট ফার্স্ট। এখানে একটা মজার গল্প আছে। আমরা প্রথমে দেখি একজন অডিওলজিস্ট, একজন কানের বিশেষজ্ঞ ওয়াজ টেস্টিং এ পেশেন্ট, টেলিং হার আই ওয়ান্ট টু টেস্ট দ্য রেঞ্জ উইদিন হুইচ ইউ ক্যান হিয়ার। আমি তোমার কানের রেঞ্জ আমি টেস্ট করতে চাচ্ছি। I will ask you from various distance to tell me your name and you should tell me your name. Please turn back and answer. বলতেছে আমি রুমের বিভিন্ন ডিস্টেন্সে দাঁড়াবো এবং তোমাকে জিজ্ঞেস করবো তোমার নাম কি, তুমি আমাকে উত্তর দিবা তোমার নাম কি, তোমার নামটা আমাকে উত্তর দিবা। তো ডক্টর কি করলো, 30 ফিট দূরে যায় বললো হোয়াট ইজ ইউর নেম, কোনো উত্তর নাই। এবার 20 ফিট দূরে আসছে, হোয়াট ইজ ইউর নেম, কোনো উত্তর পাচ্ছে না। 10 ফিট দূরে আসছে, হোয়াট ইজ ইউর নেম, কোনো উত্তর পাচ্ছে না। তো লাস্টে পেশেন্ট বলতেছে ফর দ্য থার্ড টাইম লেট মি রিপিট মাই নেম ইজ শিলা। তাহলে পেশেন্ট বলতেছে আমি তৃতীয়বারের মতো তোমাকে বলতেছি আমার নাম হচ্ছে শিলা। তার মানে পেশেন্ট 3 বারই তার কথা শুনছে। এখানে কি প্রমাণ তো, তাই না? প্রমাণিত হইলো তো, না হলে সে কিভাবে বলতো সে 3 বার জিজ্ঞাসা করছে? সবাই কি এগ্রি? হ্যাঁ। আচ্ছা, না কেন না? সে তো তিন জায়গা থেকে প্রশ্ন করছে, শিলা বলতেছে আমি থার্ড টাইম, আমি তৃতীয়বারের মতো বলতেছি তুমি আমার নাম শিলা। অবভিয়াসলি সে 3 বারের বেলায় বলতেছে, তার মানে সে প্রথমবারও বলছে, দ্বিতীয়বারও বলছে, তৃতীয়বারে বলছে। From above example, it is clear that it is the audiologist who has the hearing problem, not the patient. তার মানে সত্যিকার অর্থে পেশেন্টের আসলে এই 3 জায়গায় 3টা কোশ্চেন শুনতে কোনো প্রবলেম নেই, তাই সে বলছে থার্ড টাইম শুনছি এবং বললাম আমার নাম শিলা। কিন্তু ডাক্তার কইতাছে তুমি 3 বারের বেলায় একবারও তুমি আমারে বলো নাই, লাস্টের বার তার মানে ডাক্তারের কারণেই প্রবলেম। আসলে ডাক্তারের কানে প্রবলেম ছিল। এই প্রবলেমের কারণে সে এই পেশেন্টকে কি করলো, ইমাজিন ইফ দ্য ডক্টর প্রেসক্রাইবড এ ট্রিটমেন্ট ফর দ্য পেশেন্ট দ্যাট লেটার কুড নট হিয়ার 20 ফিট and 30 ফিট। তার মানে সে বলতে যাচ্ছে ডাক্তার এমন ইয়ে করলো যে 20 ফিট এবং 30 ফিটের দূরের কারণে সে প্রেসক্রাইব করে বসলো। তাহলে এখন এর কি অবস্থা হইতে পারে, এই রোগীর অবস্থা? এখন তো রোগী অসুস্থ হয়ে পড়বে আরো। তো এই জন্য বলা হচ্ছে, টেস্ট প্ল্যানে বলা হচ্ছে কি যে টেস্টস আর অলসো আর্টিফ্যাক্টস প্রডিউসড বাই হিউম্যান বিইংস। আর্টিফ্যাক্ট মানে হচ্ছে ওই আর্কিটেকচারাল যে ডকুমেন্টেশন গুলো থাকে সেগুলো। টেস্টস আর অলসো আর্টিফ্যাক্টস মানে টেস্টটাও একটা আর্টিফ্যাক্ট প্রডিউসড বাই হিউম্যান বিইং। উই ক্যান নট অ্যাজিউম দ্যাট দ্য টেস্ট উইল বি পারফেক্ট এইদার ইট ইজ ইম্পর্টেন্ট। আমরা কখনো অ্যাজিউম করতে পারবো না যে টেস্ট ইজ পারফেক্ট। রিমেম্বার ইট,
আমি কখনোই 100% কনফার্ম হব না, কনফিডেন্ট দেখাবো না। ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক শিওর দ্যাট, এবং মনে রাখতে হবে আজকে থেকে আমি বলে দিই, এই তুমি মানে কেউ যদি ভালো টেস্টার হইতে হয় তবে তার ইগো ফেলে দিতে হবে, কখনোই ইগো রাখা যাবে না, এবং সে নরম মনের মাইন্ডের হইতে হবে, এবং যে কোনো সিচুয়েশনে নিজের ভুলকে স্বীকার করতে হবে, শুধু মানুষের ভুল ধরলেই হবে না, ঠিক আছে? ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক শিওর দ্যাট দ্য টেস্ট দেমসেলভস আর নট ফল্টি। আমি যে টেস্ট করতেছি আমার টেস্টটাই যেন ফল্টি না হয় বিফোর উই স্টার্ট ইউজিং দেম। আমাদের ব্যবহার করার আগে আমার এনশিওর করতে হবে টেস্টটা যেন ফল্টি না। দ্য প্র্যাকটিস অফ রিভিউস and instruction and meticulous test planning means to test the test। তার মানে আমার টেস্টারের টেস্টিং যেটা, এইটাকেও টেস্ট করা আমার দায়িত্ব। ক্লিয়ার সবাই? এরপর হচ্ছে টেস্ট ডেভেলপ ইমিউনিটি and have to be raised constantly। এখানে দেখি যে আমরা সবসময় একই ধাঁচে টেস্ট করব, কিন্তু দেখা গেল এই টেস্টটা ইন দ্য লং রান টেস্টিংটা ইফেক্টিভ নাও হতে পারে। এই জিনিসটা এখানে বলতেছে ডিফেক্টস আর লাইক পেস্ট কন্ট্রোল করে না, ওই যে পোকামাকড় মারে ধান ক্ষেতের কথা বলা হচ্ছে যে টেস্টিং ইজ লাইক ডিজাইনিং দ্য রাইট পেস্টিসাইডস টু ক্যাচ এন্ড কিল দ্য পেস্ট। পোকা মারার জন্য একটা ভালো মানে সে পেস্টিসাইড নিয়ে আসছে, আচ্ছা কীটনাশক নিয়ে আসছে। The test cases that are written are like pesticides। এটা মানে টেস্ট কেস গুলো যেগুলো লেখা হয়েছে এগুলো আর লাইক পেস্টিসাইড। ওকে, জাস্ট লাইক পেস্টস ডিফেক্ট ডেভেলপ ইমিউনিটি এগেইনস্ট টেস্ট কেসেস। রিমেম্বার ইট। কখনো কখনো কি হয়, আমার মাজরা পোকা মরলো না, অন্য সব পোকা মরলো, তো তখন কি হলো, এই মাজরা পোকা আসলে কি হয়েছে, আমার এই ঔষধ আর মরতেছে না, কারণ সে মানে সেলফ ইমিউনিটি ডেভেলপ করে ফেলছে। হ্যাঁ, আদার ডিফেক্ট দ্যাট ওয়ার হাইডিং আন্ডারনিথ শো আপ। তার মানে একই টেন্ডেন্সিতে অলওয়েজ টেস্ট করাটা কখনোই বোধগম্য নয়, এটাকে বলা হয় ইরর ফ্যালাসি। এটাও ইরর একটা ফ্যালাসি। এখানে সাজেশন কি বলা হচ্ছে, দেয়ার আর টু পসিবল ওয়েজ টু এক্সপ্লেন হাউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট দিস ইমিউনিটি এগেইনস্ট টেস্ট কেসেস। এইটার ক্ষেত্রে এই ইমিউনিটি ডেভেলপ হয়ে গেলে, ইমিউনিটি যদি তৈরি হয়ে যায়, ভেতরে হিডেন কিছু বাগ তৈরি হয়ে যায়, তাহলে আমি কিভাবে এটাকে মানে প্রোটেস্ট করব? One explanation is that the initial tests go to certain distance into the code and are stopped from proceeding further because of the defects they encounter. Once these defects are fixed, the test proceed further. কখনো কখনো থামতে হয় তা, এবং আবার টেস্ট করতে হয়। এটা একটা টেকনিক। এনকাউন্টার নিউয়ার পার্ট অফ দ্য কোড দ্যাট হ্যাভ নট বিন ডিলড উইথ বিফোর, আনকভার নিউ ডিফেক্টস, এবং নতুন পার্টগুলোকে আনকভার করে নতুন ডিফেক্ট গুলো আনকভার করতে হবে। দিস টেকস এ হোয়াইট বক্স টেস্টিং অর কোড অ্যাপ্রোচ টু এক্সপ্লেন হোয়াই নিউ ডিফেক্টস গেট underneath with newer test। হোয়াইট বক্স টেস্টিং এ সাধারণত কোডিং টেস্টিং করা হয়, লাইন বাই লাইন কোডিং টেস্টিং করা হয়। সেই ক্ষেত্রে এই ধরনের মানে কখনো কখনো দেখা গেল ডেভেলপমেন্টের একটা পর্যায়ে গিয়ে থেমে যেতে হবে, যে আমি এই লাইনগুলো এখন টেস্ট করব না, কারণ এখানে আরো কিছু কোড অ্যাপ্লাই হবে, পরবর্তীতে নিউ ফিচার গুলোকে আমি আবার টেস্ট করব এবং নতুন ভাবে বাগ আমি ফাইন্ড আউট করব। এই জন্য এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমার কিছু কিছু সময় একটু মানে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়। সাজেশনে আরো কি বলা হচ্ছে, as tests are run, defects are uncovered and problems are fixed, user get to explore new functionality that has not been used before. This case causes newer defects to be exposed, which is called black box. View takes a functionality approach to explain the cause for this. More we test, more defects come up phenomenon. আমরা যত বেশি টেস্ট করব তত বেশি ডিফেক্ট আসবে। এবং এই যে ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্সের মধ্যে এই ধরনের ডিফারেন্ট ওয়েতে কিছু টেস্টিং আছে, যে ওটাকে বলা হয় অ্যাড হক টেস্টিং। আমি গতানুগতিক টেস্ট কেসের বাইরে কিছু র্যান্ডম টেস্ট করব এমন ভাবে যেন আমি একটা বাগ বের করে আনতে পারি, ঠিক আছে? তারপর হলো টেস্ট ডেভেলপ ইমিউনিটি এন্ড হ্যাভ টু বি রেজড কনস্ট্যান্টলি।
ভাই হ্যাঁ, শর্ট শর্ট শর্ট, একটা টাইম নাই, কেটে যাবে। একটা কোশ্চেনিয়ার একটা পারবো না, আমি টেস্টিং কোশ্চেন করবো না, কোশ্চেনিয়ার পড়বে প্লিজ, ঠিক আছে? আমি ক্লাসটা শেষ করে কোশ্চেন রাইট ডাউন করে রাখেন প্লিজ। আচ্ছা, if the same kinds of tests are repeated again and again, eventually the same set of test cases will no longer be able. তার মানে একই টেস্ট কেস অনেক সময় ফিউচারে এটা আর ভালো ইয়া নাও হতে পারে, ফিডব্যাক নাও দিতে পারে। টু ওভারকাম এটাকে বলা হয় পেস্টিসাইড প্যারাডক্স, ঠিক আছে? একই টেস্ট কেস বারবার ইয়া করা, মানে টেস্ট কেসে কোনো রকমারি চেঞ্জ করা হচ্ছে না, রিভিউ করা হচ্ছে না। এই জন্য বলতেছে যে মডিফিকেশন ইজ ডান, দেন রিগ্রেশন টেস্টিং ইজ নেসেসারি। তার মানে কিছু মডিফিকেশন আনতে হবে টেস্টিং এর, টেস্ট প্ল্যানিং এর মধ্যে। রাইট নিউ সেট অফ টেস্ট কেসেস এন্ড অ্যাড টু টেস্ট কেসেস ইউজিং ডিপ টেস্টিং, এবং কিছু কিছু নতুন টেস্ট কেসও অ্যাড করতে হবে। টেস্ট কেস সম্পর্কে যখন আমি আরো ডিটেল পড়াবো তখন টেস্ট কেস সম্পর্কে আইডিয়া আরো খোলাসা হয়ে যাবে। আর লাস্টে আমি কোশ্চেনিয়ার করব, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার ডিফেক্টস অকার in convoys or cluster and testing should focus on these convoys. এখানে যেটা বলা হচ্ছে, যদি কখনো রাস্তায় যানজট হয়ে যায় তখন ট্রাফিক পুলিশ কি করে, যেখান থেকে ছাড়লে বেশি গাড়ি তাড়াতাড়ি পাস হয়ে যাবে সেই জায়গা থেকে ছাড়ে। এই ক্লাস্টারিংটা, এটাকেই বলা হয় ক্লাস্টারিং করা। এই ধরনের ক্লাস্টারিং কিছু স্ট্র্যাটেজিও ফলো করা লাগে আমাদের। এই ধরনের ক্লাস্টারিং যেটাকে বলা হয় ক্লাস্টার টেস্টিং বা ক্লাস্টারিং করা, এটা আমি যা বাংলায় বললাম এই কথাটাই এখানে পুরো ডিটেলটা দেয়া আছে। তারপরে আমরা যাই টেস্টিং এনকম্পাসেস ডিফেক্ট প্রিভেনশন। এখানে একটা মজার গল্প হচ্ছে কি, যে একটা শহরে একটা ব্রিজের থেকে মানুষ খালি পড়ে যায়, মানে ব্রিজটা খুব একটা ভালো ডিজাইনে তৈরি করা হয় নাই। তখন কি হয়েছে, শহরের মানে মেয়র সাহেব কি করছে, ওখানে একটা পুলিশ দাঁড় করায় রাখছে, যদি কেউ নদীতে পড়ে যায় ওরা তুলে নিয়ে আসবে। একটা পুলিশ ওখানে প্রতিদিন ডিউটি করতো আর সবাইকে তুলে নিয়ে আসতো। তো হঠাৎ করে একদিন তাকে ট্রান্সফার করে আরেক জায়গায় পাঠানো হলো, আরেকজন পুলিশকে আনা হয়েছে। এই পুলিশ দেখলো ব্রিজ থেকে যখন পড়েই যায়, আমি একজন ইঞ্জিনিয়ার ডেকে নিয়ে আসি। নিয়ে এসে কি করলো, একদিন তাকে অবজার্ভ করতে দিল যে তুমি দেখো তো কেন পড়ে। সে দেখছে, দেখার পরে সে ফাইন্ড আউট করছে এই জায়গাতে পিছলায় পড়ে যায়। তো পরে কি করছে, ইঞ্জিনিয়ার ওই জায়গাটা ফিক্স করছে। ফিক্স করার পরে আর কেউ পড়ে না। তো পরে ওই পুলিশ আরামসে ডিউটি করতো, তারে আর কারোর যে পানি থেকে টাইনা তোলা লাগতো। তো এটা হচ্ছে যে আমাদের মোটিভেশন, যে যদি আমি একজন টেস্ট ইঞ্জিনিয়ার হই, আমি একটা বাগ দেখলাম, আমি অ্যাভয়েড করে যাব না, আমাকে ওই বাগটা ফিক্স করাইতে হবে বাই দ্য ডেভেলপার। ইউ শুড রিমেম্বার আজকের এই কথাটা। তারপরে হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম, ডিফেক্ট ডিটেকশন এবং প্রিভেনশন। এটা দিয়ে একটা বলা হচ্ছে যে এটা একটা ব্যালেন্স। যত ডিফেক্ট ডিটেকশন এবং ডিফেক্ট প্রিভেনশন, যত বেশি ডিটেকশন হবে, যত বেশি প্রিভেনশন হবে, এটা দুজনের পরিপূরক, ঠিক আছে? কম্পাউন্ড পেন্ডুলাম যেরকম মানে একটা নির্দিষ্ট সরল দোলকে মানে দুই দিকেই সে সমান ডিস্টেন্সে যায়, ঠিক সেম ভাবে এই ডিফেক্ট প্রিভেনশন এবং ডিফেক্ট ডিটেকশন দুজনের পরিপূরক ভাবে কাজ করে। সো এই জিনিসগুলো আমাদের এখানে মাথায় নিতে হবে। এরপরে হচ্ছে যে আমাদের রিলেশন বিটুইন ডিফেক্ট ডিটেকশন এন্ড ফোকাস, ডিটেকশন ফোকাস এন্ড ডিফেক্ট প্রিভেনশন ফোকাস। এখানে দেখি লাস্ট মিনিট রাশেস, হায়ার পিপল ডিপেন্ডেন্সি, টেস্টার্স আর হিরোজ এন্ড অ্যাডভার্সারিজ। এখানে ডিফেক্ট প্রিভেনশন, এখানে প্রিভেনশন ফোকাস, ডিফেক্ট ডিটেকশন ফোকাস। যখন ডিফেক্ট ডিটেকশনটা হাই, এই ক্ষেত্রে টেস্টার খুব বেশি হিরো হয়ে যায়, ঠিক আছে? পিপলের ডিপেন্ডেন্সি বেড়ে যায়, লাস্ট মিনিট রাশ যেটা থাকে। আর যখন দুইটাই লো, তখন নট এ হেলদি স্টেটাস, ল্যাক অফ স্ট্যান্ডার্ড ফোস্টার এবং ল্যাক অফ টেস্টিং মেক্স ডিফেক্ট রিচ দ্য কাস্টমার্স। কিন্তু যখন আমার প্রিভেনশনটা ভালো হয়, তখন ডাবল এজ সোর্ড, এক্সেসিভ প্রসেস ওরিয়েন্টেশন, ল্যাক অফ টেস্টিং মেক্স ডিফেক্ট রিচ দ্য কাস্টমার্স। আর যখন দুইটাই হাই হয়, ডিটেকশন এবং প্রিভেনশন, এর আগে ওই যে আমি কম্পাউন্ড পেন্ডুলাম দেখাইছি, এটা কিন্তু ওইটারই একটা গ্রাফ এখানে। মেবি রিসোর্স ইন্টেন্সিভ বাট গিভস বেটার পে ব্যাক। institutionalizes quality, makes quality visible to customers. তার মানে যখন দুইটাই সমান সমান, তখন আমার আউটপুটটা বেটার আসবে।
তারপর হচ্ছে ইন্টেলিজেন্ট এন্ড ইজ কি টু রিয়েলাইজ দ্য বেনিফিটস অফ টেস্টিং। এখানে টেস্টিং এর কিছু বেনিফিট বলা হচ্ছে যে একজন ফার্মার বলতেছে মাই লাইফ ওয়াজ বেটার দেন অটোমেশন আর্লিয়ার। ঠিক আছে, এখন ফেইল্ড ইউজিং 100 পিপল এখানে কেন বলা হচ্ছে? একটা লোক প্রত্যেক দিন কলসিতে করে তার ওই জমিতে পানি দিত। সে কি করলো, একটা সময় একটা মোটরসাইকেল কিনা ওই পানি 2-3টা করে কলস দিয়া পানি ফেলাইতো। এরপরে সে ইমপ্রুভ করলো, ইমপ্রুভ করে মানে সে মোটরসাইকেলের সংখ্যা বাড়াইলো, অনেকগুলা লোককে ইনভলভ করলো, সবাইকে দিয়ে ইয়া করলো। এভাবে করতে 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 এক পর্যায়ে কি করলো, বড় ট্রাকে করে বেশি করে পানি আনতে যায় এমন একটা বড় ট্রাক নিয়ে আসলো, যেটা কিনা আইসা সমস্ত ফসল নষ্টই করে ফেলাইলো। মানে ওটার চলার মতো রাস্তাই নাই, ফসলের উপর দিয়ে চালায়া পানি দিতে গেছে, দেখা গেছে ফসলের ড্যামেজ হয়ে গেছে। সো আমাদেরকে এই ইন্টেলিজেন্সিটা